ভারত পাকিস্তান সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে। টানা ৮ দিন ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান এবং এখনো পর্যন্ত লাগাতার তারা গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। বারামুলা, পুঞ্চ, আখনুর একাধিক সেক্টরে পাক সেনাবাহিনী গুলি চালাচ্ছে, যদিও ভারতীয় সেনা পাল্টা জবাব দিচ্ছে এবং ভারতের তরফ থেকে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই পাকিস্তানের জন্য গ্রহণ করা হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো রকম কোনো যে নরম মনোভাব সেটা দেখানো হচ্ছে না। টানা ৮ দিন ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, আখনুর সেক্টরে গুলি চলছে, পাল্টা গুলি ছুড়ে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছেন সরাসরি। সুচারু, আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার পাক সেনাবাহিনীর তরফ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গুলিবর্ষণ, ভারতীয় সেনাও পাল্টা জবাব দিচ্ছে। নেপথ্যে কি অন্য কোনো কারণ থাকতে পারে? একদম সঙ্গত প্রশ্ন। নেপথ্যে অবশ্যই অন্য কোনো কারণ রয়েছে। তার কারণ একটাই, দেনার দায়ে ডুবে রয়েছে পাকিস্তান। বিলিয়ন মানে দেনায় ডুবে রয়েছে পাকিস্তান। তাই পাকিস্তান চাইছে এই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তারা বারবার এলওসিতে গুলি চালাচ্ছে, বাধ্য করতে যে ভারতীয় সেনাবাহিনী যাতে সরাসরি সম্মুখ সমরে চলে আসে। কারণ যুদ্ধ করলে পাকিস্তান অন্তত এটা দেখাতে পারবে যে ভারতবর্ষের সঙ্গে লড়তে গিয়ে তাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এই মুহূর্তে দিশাহারা এবং নিজেদেরকে ঘোষণা করবে যে তারা আর পারছে না, ফলে ঋণগুলো তাদের দিতে হবে না। এই যে এত কোটি কোটি বিলিয়ন লোন তাদের হয়ে রয়েছে, গোটা দেশটাই রয়েছে ঋণের ওপর, তারা অন্তত এটা দেখাতে পারবে আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরা লোন দেবো কী করে। ভারতবর্ষের সঙ্গে লড়াই হলো, এত অস্ত্র ব্যবহার করলাম, এত সৈন্য গেল, ফলে আমরা পারবো কী করে। এই জায়গাটাই কিন্তু পাকিস্তান তৈরি করতে চাইছে। দেখো, তুমি যদি পাকিস্তানের ইতিহাস দেখো আর ভারতবর্ষের ইতিহাস দেখো, দুটো দেশের মধ্যে বিস্তর ফারাক। আমাদের ভারতবর্ষ একটা সিভিলিয়ান কান্ট্রি, সাধারণ মানুষ সেখানে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে প্রতিনিধিত্ব করে এবং সেখানে সরকার থেকেই প্রতিনিধিত্ব হয়, সাংসদ হয়, প্রধানমন্ত্রী হয়। এবং আমাদের দেশের সেনা কিন্তু খুব প্রফেশনাল আর্মি এবং 3 সেনা প্রধান আমাদের দেশে যখন বারবার বৈঠক করছে, সিডিএস বৈঠক করছে, এছাড়াও নৌবাহিনী, এয়ারফোর্স, পদাতিক বাহিনী তারা বৈঠক করছে। কিন্তু অন্যদিকে দেখো, পাকিস্তানের ইতিহাসটা একটু ভালো করে মনে করো। পাকিস্তান বরাবরই একটা সেনা নির্ভর কান্ট্রি, আর্মি কান্ট্রি। তাদের কিন্তু কোনোভাবে সেভাবে সিভিলিয়ানদের ওপর ক্ষমতায়ন দেওয়া হয় না। দেখো, পারভেজ মুশারফ অতীতে কি ছিলেন? পারভেজ মুশারফ সেনা ছিলেন। এছাড়াও আরও অন্যান্য যাও, বেশিরভাগ ক্ষেত্রেই এই সেনাবাহিনীর ক্ষমতা হাতে আসা মানে পাকিস্তানের যারা সেনাপ্রধান বা অতীতে সেনার উচ্চ পর্যায়ে রয়েছেন তারা ভাবেন আগামী দিনে রাজনৈতিক শক্তিতে তারাই হবেন নেতা, সেনাই হবে পরবর্তীকালে নেতা। এই ভাবনা থেকেই কিন্তু এই সেনা পরিচালিত এই পাকিস্তান কোথাও সাধারণ মানুষের গুরুত্ব সেভাবে পায় না, যে কারণে পাকিস্তানের মধ্যে এত গণ্ডগোল। এবং এই মুহূর্তে দেখো, সেখানকার আর্মি চিফের কোনো বৈঠক নেই, উল্টে তিনি একটা নিজে কেস খেয়ে বসে রয়েছেন। তার বিরুদ্ধে একটি ওপেন ফাইল, একেবারে সিক্রেট ফাইল, সেটাকে ওপেন নিয়ে চলে এসেছে আইএসআই। তিনি হোমোসেক্সুয়াল এরকম একটা অভিযোগ ইতিমধ্যেই এসেছেন পাকিস্তানের আর্মি চিফ। অর্থাৎ চিন্তা করতে পারছো যে একটা দেশের যখন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথা, যখন বারামুলা, পুঞ্চ বা এই সেক্টরগুলোতে আমরা দেখতে পাচ্ছি বর্ডারে তারা শেলিং করছে, একটার পর একটা গুলিবর্ষণ হচ্ছে, লাইন অফ কন্ট্রোলকে পেরিয়ে, সিস্ট ফায়ারকে পেরিয়ে এই ব্যাপারটাকে তারা সামনে রাখছে এবং ভারতীয় সেনাকে উত্ত্যক্ত করছে যে এসো যুদ্ধ করো আমাদের সাথে। এবার যখন রিটালিয়েট সিচুয়েশন তৈরি হবে, পাকিস্তান এটাই তাদের ভাবনার মধ্যে রেখে দিয়েছে যে 3-4 দিন একেবারে সরাসরি সম্মুখ লড়াই হবে এবং লড়াই হওয়ার পর আমরা নিজেদেরকে ব্যাংকক্রাফট ঘোষণা করব, আমরা দেউলিয়া ঘোষণা করব, দেশ দেউলিয়া হয়ে গেছে, কাউকে ঋণ দিতে হবে না। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা রাষ্ট্রসংঘকে বারবার তাদের কাছে গিয়ে কাঁদছে, রাষ্ট্রসংঘ ভারতকে বলবে কি আছে ভাই, দরকার ছেড়ে দাও, তোমাদের প্রতিশোধ মোটামুটি হয়ে গেছে। এই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু এই টন্টিং পজিশনটাকে বারবার নিয়ে যাচ্ছে। টানা 8 দিন ধরে এই যুদ্ধবিরতিকে লঙ্ঘন করে এলওসির যা নীতি রয়েছে, যুদ্ধের তো একটা নীতি রয়েছে, সেই নীতিটাকে লঙ্ঘন করে বারবার তারা ফায়ারে চলে যাচ্ছে, বারবার তারা উত্ত্যক্ত করছে ভারতীয় সেনাবাহিনীকে। কারণ পাকিস্তান খুব ভালোভাবে বুঝতে পারছে ভারত যে কোনো সময় প্রত্যাঘাত দেবে। আমি যে কথা বলছিলাম, আবার একটু সেই কথায় ফিরে যাই যে ভারতবর্ষ একটা সিভিলিয়ান কান্ট্রি, সাধারণ মানুষের গণতান্ত্রিক সরকার
এবং শুধু তাই নয়, এখানে সেনার একটা আলাদা ক্ষমতা রয়েছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ঘোষণা করেছেন যে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, কিন্তু পাকিস্তান ঠিক তার উল্টো। অতীতে যত তুমি যাও, পারভেজ মুশারফের আগেও যাও, তখনও তুমি দেখবে যে যারা একসময় পাকিস্তান আর্মি সামলেছে, সেনা সামলেছে, তারাই দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তারাই দেশের গুরুত্বপূর্ণ পদ সামলেছে। অর্থাৎ আমি আর্মির সুপ্রিম পাওয়ারে চলে যাওয়া মানেই দেশটা আমার হাতে। এইভাবেই কিন্তু সেনা পাকিস্তানকে ব্যবহার করেছে। একেবারেই প্রফেশনাল আর্মি পাকিস্তান সেনা নয়। প্রফেশনালিজম নেই বলেই বিভিন্ন ক্ষেত্রেই তারা কিন্তু ভুল কাজ করে ফেলছেন এবং মাঝে মধ্যে ধমক খেতে হচ্ছে, রাষ্ট্রসংঘের কাছেও কেঁদে কোনো উপায় হচ্ছে না। ফলে এক্ষেত্রে এইটাই দাঁড়াচ্ছে যে যেখানে আর্মি চিফ তিনি নিজেই আইএসআই এর মানে পক্ষ থেকে অভিযোগে অভিযুক্ত, যেখানে আইএসআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের আর্মি চিফ তিনি হোমোসেক্সুয়াল, তিনি কি করে সেখানে থাকতে পারেন সেই পদে। ফলে যুদ্ধের সময় তিনি ফেসে গিয়েছেন ওখানে, ফলে তাকে দেখা যাচ্ছে না। পাকিস্তান আর্মির মধ্যে কোনো বৈঠক নেই, শুধু তারা অপেক্ষা করছে যে বর্ডারে শেলিং করে যাই, কখন ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়বে তখন একটু লড়ে দেখাবো। কিন্তু 65, 71 প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রেই দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীর সুপরিকল্পিত রণকৌশল, স্ট্র্যাটেজি সব কিছুর কাছে পরাস্ত হয়েছে পাকিস্তান, এবং হারের পরেও তাদের লজ্জা মোছেনি। অতীতেও তাই হয়েছে। আগামী দিনে যদি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বা যুদ্ধে যেতে হয়, নিশ্চয়ই তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেবেন। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি, শেলিংটাই চলছে 8 দিন ধরে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করে। তবে এটা ঠিক যে ওরা কোনো প্রফেশনাল আর্মি নয়, এটা খুব পরিষ্কার, এবং সে দেশের আর্মি চিফ কোনো বৈঠকই করতে পারছেন না। তিনি নিজের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কি সামলাবেন? একাধিক ধারায় তার বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যেই একটা আলোচনা শুরু হয়ে গেছে। ফলে পাকিস্তানের আর্মি চিফ এখন নিজেই বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তিনি আর ভারতবর্ষের সঙ্গে লড়াই করার জন্য কি পরিকল্পনা করবেন? ফলে এখানে ওই উপদলীয় কার্যকলাপ শুরু হয়ে গেছে, সেনাবাহিনীর মধ্যেও নানা রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। ফলে এখন গোটাটা যা দাঁড়াচ্ছে, আইএসআই এই পাকিস্তানকে পরিচালনা করছে, এবং আইএসআই চাইছে যে তাদের দপ্তরে যদি ভারতবর্ষ আক্রমণ করে দেয়, আইএসআই হেডকোয়ার্টারে যদি হিট করে দেয়, তাহলে সেই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে। কারণ সেখানে জঙ্গিদেরকে সশস্ত্র করা হয়, সেখানে জঙ্গিদেরকে একেবারে হিংস্র করে তোলা হয়। আর্মস ট্রেনিংটা সবচেয়ে বড় এবং সবথেকে প্ল্যান অফ অ্যাকশন। কাল থেকে আমরা যে কথা বলে আসছিলাম যে পাকিস্তান সেনা সবসময় চায় জঙ্গিদেরকে সামনে রেখে শক্তিশালী দেশকে দুর্বল করো, মৌলবাদের। একেবারে সুচনা, তুমি যখন এই পাকিস্তান সেনা জঙ্গির কথা বলছো, খুব সংক্ষেপে একটা বিষয় একটু জানতে চাইছি। এই যে বারবার সীমান্তে পাক সেনা তারা গুলি চালাচ্ছে ভারতকে লক্ষ্য করে, এবং যে একটা যুদ্ধবিরতি চুক্তি সেটা লঙ্ঘিত হচ্ছে, কোথাও গিয়ে পেহেলগাঁওয়ে যে সমস্ত জঙ্গিরা বা সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে না তো? একদমই তাই, তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এবং এখনো আর্মি অফিসিয়ালসরা মনে করছে যে বৈশরণের ওই জঙ্গলেই জঙ্গিরা লুকিয়ে রয়েছেন। এবং এই পরিস্থিতির মধ্যে বারবার এই শেলিং করে, গুলি করে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এসো আমরা যুদ্ধ করি। আসল দিক থেকে তাদেরকে সেই নজর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা সবাই যখন ছিলাম, সেই সময় একজন বিশেষজ্ঞ তিনি যেটা বলছিলেন যে এই যে জঙ্গিরা তারা ট্রেন্ড হওয়ার পর লোকাল মানুষকে আগে ধরে, স্থানীয় মানুষকে আগে ধরে, এবং স্থানীয় মানুষকে তাদের হাতিয়ার বানিয়ে নেয়, যেটা আমরা ইংরেজি ভাষায় যদি দেখো সেটাকে বলা হয় OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা কিন্তু জঙ্গিদেরকে হেল্প করেছিল, অস্ত্র আনতে হেল্প করেছিল, শেল্টার দিতে হেল্প করেছিল, এমনকি স্থানীয়রাই এই সাধারণ মানুষের মধ্যে মিশে তারা রেকি করে দিচ্ছিল, পথকে সুগম করে দিচ্ছিল, যে যাতে জঙ্গিরা অতর্কিতে হামলা করতে পারে। এরকম 2000 মানুষের নাম পাওয়া গেছে। এনআইএর এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। একদিকে সাজিদ আমজাদ এবং আথের ইকবাল, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে করতে এনআইএ জানতে পেরেছে এরা দুজনই কিন্তু স্থানীয়, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এনআইএ। তারা জানতে পারেন 2000 লোক কোনো না কোনোভাবে হেল্প করেছেন। তাহলে তুমি কাকে বিশ্বাস করবে? কাশ্মীরবাসী যখন জঙ্গিদেরকে হেল্প করছে, ফলে সেই বিশ্বাসের জায়গাটা কোথায় থাকছে? কেউ অটো চালকের ভূমিকায়, কেউ ওই খচ্চর বা ঘোড়ার পরিচালকের ভূমিকায়, কেউ আবার আপনাকে ব্রিজ পার করে দেবো গাড়ি করে চলুন সেই ভূমিকায়।
একেবারে। অর্থাৎ এই সমস্ত স্থানীয়রাই গুরুত্বপূর্ণ ইনপুটস পৌঁছে দিচ্ছে জঙ্গিদের কাছে। আর এই ওজিডব্লিউ হিসাবে 2000 মানুষ কাজ করেছে। ফলে এনআইএ কাকে ধরে কাকে ছাড়বে বা কাকেই কে জিজ্ঞাসাবাদ করবে বা কার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেবে, ফলে প্রকৃত পরিস্থিতিটা বুঝতে পারছো। একদম। এরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তান চাইছে যে কোনো প্রকারে ভারত যুদ্ধে চলে আসুক। একেবারে, তাহলে- অর্থাৎ শস্যের মধ্যে ভূত, কথা বলতেই হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। সুচারু নজর থাক পরিস্থিতির দিকে। ভারত পাক সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা এবং টানা 8 দিন ধরে এখনো পর্যন্ত সংঘর্ষ বিরতি বা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, আখনুর সেন্টারে লাগাতার পাক সেনার গুলিবর্ষণ চলছে। পাল্টা গুলি ছুড়ে তার জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।